মর্নিং ফ্রম জলদাপাড়া। লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে ব্লগটা সেখান থেকেই শুরু করছি। যারা ডুয়ার্স এপিসোডগুলো দেখোনি তারা ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিওর সঙ্গে ভালোভাবে কানেক্ট হওয়ার জন্য। এখন সময় 6:50 আর রাইডের জন্য পুরোপুরি প্রস্তুত। রাইড বলতে আজকে করব আমরা হাতি সাফারি। সকাল 7:30টার যে স্লট আছে হলং বাংলো, ওখান থেকে আমরা করব হাতি সাফারি। আজকে করছি হাতি সাফারি, তারপর যাব বক্সা, জয়ন্তী। তো আজকে প্রচুর ঘোরার পরিকল্পনা আছে। তোমরা শুধু ভিডিওর সঙ্গে থেকো, সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। আর তোমাদেরকে বলে রাখি, বাইক নিয়ে জঙ্গলের ভিতরে ঢোকাটা পারমিশন দেয় না ওরা। তো ওই জন্য আমাদের এখান থেকে হাতি সাফারি করতে গেলে এখান থেকে যেতে হবে হলং থেকেই হাতি সাফারিটা হয়। তো হলং পর্যন্ত একটা আমাদের গাড়ি হায়ার করতে হয়েছে, গাড়িটা নিয়েছে 600 টাকা। এরপর একটা এক্সট্রা খরচ আছে, সেটা হলো একটা গাইড নিতে হবে, মাস্ট নিতেই হবে। তার গাইডের প্রাইস 350 টাকা। আর এই যে গাড়িটা আমি হায়ার করে নিয়ে যাচ্ছি এখান থেকে, সেই গাড়িটা ওখানটায় গিয়ে পার্কিং করব, তার জন্য দিতে হবে 450 টাকা। তো এই খরচগুলো মাস্ট। তো এলিফ্যান্ট সাফারির জন্য 3টে স্লট আছে, 6:30, 7:30 আর 8:30। তো আমরা বুক করেছি 7:30 স্লটটা। 7টার মধ্যে জলদাপাড়ার যে মেন টিকিট কাউন্টার আছে ওর মানে 7টার সময় ওখান থেকে এন্ট্রি হয়। 7টার আগে হবে না, 7টা বাজে 5 মিনিট বাকি গেলে হবে না। তো সেই মোতাবেক আমাদের গাড়ি চলে এসছে, মানে ওই যে আমরা যে গাড়িটা হায়ার করেছি লাল গাড়িটা। হ্যাঁ, তো এই গাড়িতে করে যাব জলদাপাড়া, ওখান থেকে এন্ট্রি করব। জলদাপাড়ার মেন যে গেট, জলদাপাড়ার মেন যে এন্ট্রি পয়েন্ট, কালকে এখান থেকেই ঢুকেছিলাম আর এখান থেকেই আমার পারমিটটা দেখাতে হবে। একদম হয়ে যায়। দুজনেরই আইডিটা লাগবে। দুজনেই লাগবে। double A 02AA 02AA 7519 7519। 519। আর এই হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের মেন পয়েন্ট। এখান থেকেই আমার পারমিটটা দেখিয়ে আমাকে ভিতরে ঢুকতে হবে, সে এলিফ্যান্ট সাফারি হোক কিংবা জিপসি সাফারি হোক। এখান থেকেই এই যে রিসেপশন কাউন্টার আছে, এখান থেকেই আমাকে পারমিশনটা দেখাতে হচ্ছে। আমার পিছনে হলং বাংলো আর এখানটায় গাড়িগুলো সব পার্কিং করা আছে। আমার পিছনে ওখান থেকেই আমাকে হাতির উপর উঠতে হবে। তো এখন যাচ্ছি সলপিটের কাছে, মানে হলং বাংলোর একদম কাছাকাছি, যেটা তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম বিকালবেলাতে। আজকে সকালবেলা চলে এসেছি সলপিটের কাছে, মানে ওখানটায় নুন খেতে আসে অ্যানিমেলসগুলো। इधर है, इधर देखिए। অবশেষে বহু প্রতীক্ষার অবসান, মানে আমরা এই টাওয়ারটাতে উঠে যাচ্ছি আর এখান থেকে উঠবো হাতির পিঠে। অবশ্যই হাতির পিঠে চাপলাম, মানে আসল অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু হচ্ছে। একদম জঙ্গলের কোর এরিয়াতে ঢুকবো আমরা। কালকে আমরা জিপ সাফারি করেছিলাম বাই রোড, এখানটা কোনো রোড হবে না, নো রোড। আস্তে আস্তে জঙ্গলের ভিতরে ঢুকছি। অ্যানিমেলস দেখার জন্য তো যাচ্ছি, আমরা তো পিওর অ্যাডভেঞ্চার করতেই যাচ্ছি। না, এটার মতো অ্যাডভেঞ্চার জিপ সাফারিতে হবে না। কালকে আমরা জিপ সাফারি করেছিলাম। তো আসল অ্যাডভেঞ্চার এখান থেকেই শুরু। দেখো এই যে হাতিটা নামছে নদীতে, মানে নদী পেরিয়ে আমরা যাব একদম জঙ্গলের ভিতরটাতে। মানে জিপ সাফারিতে এগুলো পাবো না আমরা। এই যে নদী পেরিয়ে চলে যাচ্ছি, মানে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই যাবো। বাবারে এখান দিয়ে ঢুকছে। হ্যাঁ
হাতির জন্য দিয়ে গেল এই যে হাতি আমরা তো না বাচ্চা এই গাছ গাছ ধরেছে, সে গাছ ভেঙে খেয়ে নেবে ও। মানে গাছটা ও ভেঙে খেয়ে নিচ্ছে। তো জঙ্গলের ভিতরে আমরা 3টে হাতি নিয়ে একসঙ্গে ঢুকেছি, 12 জন। তো আমরা আছি 2 জন, আরও সব অনেকেই আছে। তো জঙ্গলের একদম মাঝখানটাতে এসেছি, আর দেখতে পাচ্ছি আরও 4টে হাতি। ওরা পেট্রোলিংয়ের কাজ করছে। বন বিভাগের মানুষরা আছে, ওরাই জঙ্গলটাকে ঘুরে ঘুরে দেখছে কোথাও কিছু অনিয়ম হচ্ছে কিনা। এগুলো পেট্রোলিং করছে, এই হাতিগুলো পেট্রোলিং করছে। যে ছোট ছোট হাতিগুলো, এগুলো হচ্ছে ট্রেনিং। আমরা পুরোপুরি জঙ্গলের একদম মাঝখানটাতে, আর এটা হলো গ্রাসল্যান্ড ফরেস্ট। এটা কিন্তু উডেন ফরেস্ট না। উডেন ফরেস্টে আমরা ঢুকতে পারবো না, কিন্তু গ্রাসল্যান্ড ফরেস্টে একদম মাঝখানটাতে। আর হাতি যেখানে পাচ্ছে সেখান থেকেই মোটামুটি গাছপাতা ছিঁড়েই খাচ্ছে। এই দেখ, মাথা লেগে গেল। একটু অসাবধান হলেই মোটামুটি গাছ চোখে লেগে যাবে, গায়ে লেগে যাবে, এইরকম। তো যেখান থেকেই আমরা হাতির পিঠে উঠেছিলাম, ঠিক সেই জায়গাতেই চলে এসেছি। মানে কি বলবো, হয়তো আমরা জন্তু জানোয়ার কম দেখেছি, কিন্তু লাইফ টাইম অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ দাদা। হাতি রাইড কমপ্লিট করলাম। কি বলবো, এটা অ্যাচিভমেন্ট। দুটো জিপ সাফারি, হাতি সাফারি আকাশ পাতাল পার্থক্য। জিপ রুটে চলে, হাতি কোনো রুটই মানে না, জঙ্গলের মধ্যে যেখানে খুশি সেখানে চলে যাচ্ছে। এটা আমাদের কাছে একটা সত্যি অ্যাচিভমেন্ট। তো ভিডিওর সঙ্গে থেকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরেই। তো আমরা এলিফ্যান্ট সাফারি করে একদম জলদাপাড়া যে এন্ট্রি গেট, এখানে চলে এসেছি। আর আজকে আমাদের সঙ্গে ছিল, আজকে আমাদের এই গাইড দাদা। মানে এখানটায় এই জলদাপাড়া অভয়ারণ্যে ঢুকতে গেলেই একটা গাইডের প্রয়োজন হয়। তো আজকে এলিফ্যান্ট রাইডে আমাদের গাইড ছিল ওই দাদা। দাদার নামটা কী আছে? কল্যাণ গোপ। হ্যাঁ, কল্যাণ গোপ। তো দাদা এত ভালো করে আমাদের ব্যাপারটা বুঝিয়ে দিল, মানে সত্যি। আমি আগের দিনে জিপ সাফারি করেছিলাম, একটা গাইড ছিল, তিনি বলেছেন, কিন্তু দাদার মতো করে না। দাদা এখানকার লোকাল গাইড হিসেবে কাজ করে, আর দাদা এই কাজটা ভালোবেসে করে। এটা আমার শুনে খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস তোমার যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি, দাদা একটা ট্যুর অপারেট করে। মানে ডুয়ার্সের উপরে, ডুয়ার্স কদিন থাকবে, কোথায় ঘুরতে যাবে, সমস্ত ডুয়ার্সের উপরে একটা ট্যুর অপারেট করে। তো দাদার নম্বর আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আমি মনে করি যে এই দাদাই বেস্ট। এই যে জলদাপাড়া অভয়ারণ্যে ঢুকলাম, দাদার যে এক্সপেরিমেন্ট সত্যি অসাধারণ, বলার মতো নয়। তো দাদার নম্বরটা আমি, দাদা তোমার নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাদার সঙ্গে যোগাযোগ করে নিও। খুব আশা করছি তোমাদের হতাশ করবে না। এখন সময় 9:10। আমরা এলিফ্যান্ট রাইড করে, মানে এলিফ্যান্ট সাফারি করে আমরা হোটেলে ঢুকিনি এখনও পর্যন্ত। তো রাস্তার পাশে আমাদের হোটেলের ঠিক অপোজিটে চন্দ্রকান্ত সুইটস, ইউথ হোস্টেলের ঠিক অপোজিটে, মানে ন্যাশনাল হাইওয়ের পাশেই। এখানে আমরা করবো ব্রেকফাস্টে এরকম গরম গরম পরোটা আর ঘুগনি, আর সঙ্গে বড়ো সাইজের একটা রসগোল্লা। খাওয়া দাওয়া করলাম। প্রথমে 2টো করে পরোটা দিয়েছিল, তো 2টো পরোটাতে আমাদের হয়নি, আরও একটা করে এক্সট্রা পরোটা নিলাম। তো একটা করে পরোটা নিয়েছে 10 টাকা করে। তো 3টে পরোটা আর সবজি, সাফিসিয়েন্ট সবজি 30 টাকা, আর একটা করে রসগোল্লা 10 টাকা। তো টোটাল আমাদের বিল হয়েছে দুজনের 80 টাকা। ঠিক এই হাইওয়ের অপোজিটে দোকানটা চন্দ্রকান্ত সুইটস, আর আমার হোটেল আছে সামনে। তোমাদের সঙ্গে এবার কথা হবে মোটো ব্লগিং সেটআপে, যখন আমি যাব বক্সার উদ্দেশ্যে। এখন সময় সকাল 10:07, আর বেরিয়ে গেলাম বক্সার জয়ন্তের উদ্দেশ্যে। তো ইউথ হোস্টেল থেকেই বেরোলাম, ন্যাশনাল হাইওয়ে সামনেই, একটু দেখে পার হতে হবে। এখান থেকে বক্সার দূরত্ব অ্যাজ পার গুগল 2টো রুট দেখাচ্ছে।
একটা দেখাচ্ছে 52 কিলোমিটার, একটা দেখাচ্ছে 64 কিলোমিটার। 52 কিলোমিটার গেলে যে গ্রামের ভিতর থেকে অফ রোডিং আছে, আর 64 গেলে হাইওয়ের উপর দিয়ে বেশিটা, হাইওয়ের উপর দিয়ে 40 কিলোমিটার, 20 কিলোমিটার জঙ্গলের ভিতরে। তো এখানে লোকালসদের কাছে জিজ্ঞাসা করলাম, বললো হাইওয়েটাই বেটার, মানে লোকাল ড্রাইভারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিলাম যে কোন রুটটা বেস্ট হবে। ওরা বলে দিল যে হাইওয়েতে রাইড করলে সুবিধাই হবে, মানে এই রুটটাই ফলো করলে বেশি সুবিধা হবে। হাসিমারা এখান থেকে স্ট্রেট রাস্তা, এখান থেকে 9 কিলোমিটার গেলে হাসিমারা, আর এখান থেকে 52 কিলোমিটার গেলে আলিপুরদুয়ার। তো আলিপুরদুয়ার পুরো মেন টাউনটাই যাচ্ছি না, আলিপুরদুয়ারের ঠিক একটু আগে মানে হয়তো মানে ওখান থেকে 6 কিলোমিটার আগে লেফট নিয়ে নেবো বক্সার দিকে। সামনেই মাইলস্টোন, হাসিমারা 4 কিলোমিটার, জগা 18 কিলোমিটার, গুয়াহাটি 340 কিলোমিটার। জগা হলো ভুটানের বর্ডার, ইন্ডিয়া ভুটান বর্ডার, মানে যেখান থেকে ভুটানে এন্টার করা যায়। তো 43 কিলোমিটার রাইড করে চলে এসেছি একটা জায়গাতে। তো আলিপুরদুয়ার বাঁদিকে সোজা চলে যাচ্ছে গুয়াহাটি। এই হ্যাঁ চ চ চ চ এই আবার ইউটার্ন নিতে হবে, ইউটার্ন সামনে গিয়ে ইউটার্ন নিতে হবে, ইউটার্ন এই রাস্তাটা আসবে, এই রাস্তাটা। তো যে দিকটাতে আলিপুরদুয়ার দেখাচ্ছে ওই দিকটাতেই ঢুকতে হয়েছে, আর ওখান থেকেই আমাকে নিতে হবে, একটু এগিয়ে এলে আমাকে নিতে হবে ইউটার্ন, এখান থেকে নিতে হবে ইউটার্ন, এখান থেকে যেতে হবে বক্সার দিকে, আর স্ট্রেট চলে যাচ্ছে আলিপুরদুয়ার মেন টাউন। তো সামনে জয়ন্তী, আর বাঁদিকে আছে হ্যাঁ বক্সা যাবো। টিকিট পার্কিং করে তারপরে এখান থেকে লোকাল অটো নিয়ে যেতে হবে, বাইক অ্যালাউ নাই। আর এখানে যে সামনে যান, ওইখানে গেটে যায় অফিসাররা আছে, কথা বলে নিন একবার। ওই কোন গেটটাতে? এখান থেকে কালচিনি বাঁদিকে 11 কিলোমিটার, জয়ন্তী বক্সা সামনেই। তো বাইক অ্যালাউ নেই। জয়ন্তী যাবেন তো? জয়ন্তী রিভারের কাছে তো বাইক নিয়ে যায় সবাই। আগে বাইক অ্যালাউ ছিল, 4 মাস হয়ে গেল বাইক টোটাল বন্ধ আছে, বাইক অ্যালাউ নেই। বক্সাতেও নেই, জয়ন্তীতেও নেই, এই মানে এটার উপরে বাইক অ্যালাউ নেই, খালি লোকাল যারা পাবলিক যারা ওখান থেকে যাতায়াত করছে তাদের জন্য বাইকটা অ্যালাউ, তাছাড়া টোটাল বাইক বন্ধ আছে। এই অটোতে করে যেতে হবে নাকি? হ্যাঁ, আপনারা গাড়িটা রেখে এখানে সিসিটিভির আন্ডারে গাড়ি সন্ধ্যাবেলা রাতবেলা থাকলেও গাড়ি কিচ্ছু হবে না, বাইক রেখে আপনারা অটো করে চলে যান, 2টো টিকিট কেটে। যেমন আপনার 4 চাকা নিয়ে গেলে গাড়ির টিকিট করতে হয়, ওই টিকিট লাগবে না, খালি আপনার 2জনের টিকিট। 4 চাকা নিয়ে যাওয়া যায়? হ্যাঁ, 4 চাকা নিয়ে যাওয়া যায়। তো 4 চাকা নিয়ে যাওয়া যায়, অটো নিয়ে যাওয়া যায়, অটোতে গেলে আপনাদের খরচা কম হবে। আচ্ছা, তো চলে এসেছি রাজা ভাত খাওয়া চেকপোস্টে। রাজা ভাত খাওয়া চেকপোস্ট থেকে বাইক নিয়ে নট অ্যালাউড, মানে এখানে লোকালদের জন্য অ্যালাউড, কিন্তু আমরা যেহেতু পর্যটক আমাদের জন্য অ্যালাউড নয়। এখান থেকে অটো নিতে হচ্ছে, অটো নিয়ে তারপর আমাদেরকে যেতে হচ্ছে। এখানটা মেনলি এটা টিকিট চেক করছে, যেটা আমাদের এই 200 মিটার আগে থাকতে টিকিটটা কাটতে হয়েছে, মানে 150 টাকা পার পারসন। তো আমরা 2 জন ছিলাম, 300 টাকা দিয়ে টিকিট কেটেছি। একটা গাড়ি হায়ার করেছি যেটা 600 টাকা। গাড়িটা নিয়ে আমরা চলে যাবো চেকপোস্টে, আমরা টিকিটটা দেখাবো, দেখিয়ে আমরা ভিতরে এন্ট্রি করবো। এই হলো জয়ন্তী, সামনে জয়ন্তী রিভার বেড। তো এখন পুরো শুকনো আছে, একটু সরে যাব, সরে যাওয়ার পরেই তবে জল পাবো। আর ঠিক রিভার বেডের পাশে একটা রিসর্ট আছে, আজকে এখানটায় আমরা লাঞ্চটা সারবো। সময়
এখন সময় 12:40 আর রাজা ভাত খাওয়ার চেকপোস্ট থেকে আমরা চলে এসেছি জয়ন্তী রিভার বেডের কাছে। তো এখানটায় একটা হোমস্টে আছে, হোমস্টেতে আমরা লাঞ্চ করব, মানে লাঞ্চ টাইম তো হয়ে গিয়েছে। তো লাঞ্চে অর্ডারও করে দিয়েছি, অর্ডার করেছি ভাত, দেখে নাও কী অর্ডার করেছি তোমরা নিজেই দেখে নাও। ভাত, ডাল, স্যালাড, একটা সবজি, মানে এই তিনটে সবজি আমার অজানা সবজি, একটা ফুলকপি তরকারি, একটা আলু ভাজা, একটা শাক ভাজা, আর আনছে মাছ। আরে খেতে শুরু করে দিয়েছে। তবে এই জয়ন্তীতে আসার একটা তিক্ত অভিজ্ঞতা আছে, তবে খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তবে এটুকু বলতে পারি, এটা ট্যুরিস্টদের জন্য, ট্রাভেলারদের জন্য নয়। তো এখান থেকে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার মান নিয়ে কোনো প্রশ্ন নেই আমার, খাওয়া দাওয়া খুবই ভালো। বিল নিয়েছে 180 টাকা, দুজন খেয়েছি 360 টাকা বিল হয়েছে। এটা ভেবে খারাপ লাগছে যে এই সব জায়গায় যদি বাইকটা আনতে পারতাম তাহলে নিজে একটা স্যাটিসফ্যাকশান, টাকা খরচ হতো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই স্যাটিসফ্যাকশান পাচ্ছি না, যেটা হাতি রাইড করে কিংবা কার সাফারি করে যে স্যাটিসফ্যাকশানটা পেয়েছিলাম গাড়ি না নিয়ে গিয়ে, এখানটায় সেই স্যাটিসফ্যাকশানটা নেই। আমি শুধু এটুকুই বলবো, এই জয়ন্তী কিংবা বক্সা এটা রাইডারদের জন্য নয়, এটা বাইকার্সদের জন্য নয়, এটা ট্যুরিস্টদের জন্য। আর ট্যুরিস্ট আর ট্রাভেলারদের ডেফিনেশান নিশ্চয়ই তোমরা জানো, এটা নিয়ে আমি এখন বলতে চাচ্ছি না। তো যাই হোক, এই হলো জয়ন্তী রিভার বেডেই দাঁড়িয়ে আছি, মানে একদম নদীর মাঝখানটাতেই দাঁড়িয়ে আছি। আর নদীর জল নেই, জল বর্ষাকালে থাকে, আর যখন হরপা বান টান চলে আসে তখন জল ভর্তি হয়ে যায়। জল অল্প আছে, এখান থেকে একটু নালার মতো জল বয়ে যাচ্ছে। এখন দুপুরবেলা প্রচণ্ড রোদ, তোরা ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে না, আমার তো ভালো লাগেনি। যাই হোক, বিকালে আসলে হয়তো ভালো লাগতো একটু, আর যদি বাইকটা আনতে পারতাম আরও ভালো লাগতো। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, সবাই বলে কুইন অফ ডুয়ার্স হলো জয়ন্তী, কিন্তু জয়ন্তী থেকে একটা জিনিস ভালোভাবে দেখা যায়, নদীর ওই পাড়টা থেকে এই যে পিছনের যে পাহাড়ের রেঞ্জগুলো, পিছনে ভুটানের পাহাড়, এই জয়ন্তী পাহাড়, এই রেঞ্জগুলো খুব ভালোভাবে দেখা যায়। অ্যাজ এ ট্রাভেলার আমি এখানে বিশেষ কিছু খুঁজে পাচ্ছি না। একটা সময় ব্রিটিশ পিরিয়ডে জয়ন্তী ভারতের চা ও খনিজ শিল্পে সমৃদ্ধ ছিল। 1901 সালে ব্রিটিশরা রেলপথ নির্মাণের কাজ শুরু করেছিল, কাজটা কমপ্লিটও হয়েছিল। 1986 সালে বক্সা টাইগার রিজার্ভ ঘোষণা হওয়ার পরে ঐতিহাসিক রেল পরিষেবাটা বন্ধ হয়ে যায়। এই হলো ছোট্ট একটি ইনফরমেশান। তোমরা মিউজিকের সঙ্গে জয়ন্তী ভিউগুলো একটু এনজয় করো। আজকের ব্লগটাতে আর বিশেষ কিছু দেখানোর নেই, অনেক কিছুই দেখিয়েছি। সকালের হাতি সাফারি সত্যি অসাধারণ ছিল। তো তারপরে জয়ন্তী রিভার বেড একটা নতুন এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছুই শিখলাম, তো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আজকের ব্লগটা এখান থেকে, মানে জয়ন্তী রিভার বেড থেকেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। নেক্সট ব্লগে থাকছে এখান থেকে কলকাতার জার্নি, একদিনেই জলপাইগুড়ি থেকে কলকাতা ফিরবো, ডুয়ার্স ঘোরার একটা রুট ম্যাপ, আর থাকছে ডুয়ার্সে কত খরচ, তো সব কিছু নিয়ে একটা ব্লগ হবে। আজকের ব্লগটা এই পর্যন্ত, তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।